আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরু করছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক অধ্যায়টি। আচ্ছা, প্রথমে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ের প্রথমে যে এই ধারণাটা আছে সেটা হচ্ছে রাষ্ট্র গঠিত হলে কী কী দরকার আছে এবং রাষ্ট্র সম্বন্ধে একটা বিস্তর আলোচনা করা দরকার আছে। একটা রাষ্ট্র চারটি উপাদান দিয়ে গঠিত। কয়টি? চারটি উপাদান দিয়ে গঠিত। এক নম্বর হচ্ছে ভূখণ্ড, দুই নম্বর হচ্ছে জনসমষ্টি, তিন নম্বরে সরকার এবং চার নম্বরে সার্বভৌমত্ব। এখন ভূখণ্ড, প্রথমে যদি আমরা আসি ভূখণ্ডটা কি? ভূখণ্ড হচ্ছে একটা স্থান। ভূখণ্ড কি? একটা স্থান না থাকলে তো কেউ থাকতে পারে না, পারে? তো ভূখণ্ড, ধরো আমরা থাকি বরিশালে, আমরা কোথায় থাকি? তাহলে বরিশাল নামক একটা ভূখণ্ডে আমাদের বাস, বা বরিশাল নামক একটা জায়গায় আমরা থাকি। তাহলে জায়গা বা স্থান যেটাকে বলে সেটা হচ্ছে ভূখণ্ড। ক্লিয়ার? বুঝতে পারছি? এরপর হচ্ছে জনসমষ্টি। ভূখণ্ড আছে কিন্তু জনসমষ্টি নেই, কারণ কি? আমাদের ধর্ম মতে আমরা যেটা জানি যে হযরত হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম এই দুইজন ব্যক্তি আসে পৃথিবীতে প্রথম, নাকি? কিন্তু এরা আসার আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, জনমানবহীন ছিল। তাহলে ভূখণ্ড ঠিকই আছে, কিন্তু যদি জনসমষ্টি না থাকে তাহলে রাষ্ট্রের মূল উপাদান এই দুইটা না থাকলে আসলে রাষ্ট্র কোনোভাবেই গঠিত হবে না। এখন ভূখণ্ড পাইলাম, জনসমষ্টি পাইলাম, এই দুইটা পাইলাম, কিন্তু সরকার নাই। কোনো সভ্য স্থানে যদি সরকার না থাকে, পরিচালিত কোনো একটা কেন্দ্র না থাকে, তাহলে সেই জায়গা অসভ্য কিংবা বর্বর হিসেবে উপস্থাপিত হয়। সেটা তো এই জন্য সরকার প্রয়োজন। এবং সরকার কি করে? সরকার একটা রাষ্ট্রের যাবতীয় সকল কার্যক্রম সম্পাদন করে তার বিভিন্ন সেক্টর বাই সেক্টর দ্বারা। ক্লিয়ার? তো ভূখণ্ড পাইলাম, এরপরে জনসমষ্টি, এরপরে সরকার, সর্বশেষে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বটা কি? সার্বভৌমত্ব হচ্ছে এমন একটা বিষয় যে এই জিনিসটা আমার, আমি দাবি করতে পারি। সার্বভৌমত্ব হচ্ছে এমন একটা বিষয় যে আমি দাবি করতে পারি এই জিনিসটা আমার। যেমন আমরা বাঙালিরা যখন বাইরে যাই, তখন আমাদের দেশে কিংবা বহিঃশত্রুর আক্রমণ যদি আমাদের দেশে হয়, তখন বাংলাদেশের সকল নাগরিক একসাথে ঝাঁপিয়ে পড়ে সেটা রুখে দেওয়ার জন্য। কেন? কারণ হচ্ছে এই বাংলাদেশটা তখন সবার সার্বভৌম হিসেবে স্বীকৃত বহির্বিশ্বে, তাই না? এখানে কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কিংবা কে ওই পাহাড়ি, এটা দেখার সময় নাই। কারণ বাংলাদেশ এর সার্বভৌম একটা স্বীকৃতি আছে, যার কারণে বাংলাদেশের সরকার এই সার্বভৌমের কারণে বা সার্বভৌমত্বের কারণে বাংলাদেশ সরকার যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে। বুঝতে পারছি? তাই এই রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? এখন যদি প্রশ্ন এভাবে আসতে পারে, আমাদের বেসিক্যালি যখন ঠিক আছে যে রাষ্ট্র বা রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? চারটি। কি কি? জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। কিংবা প্রথমে ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। ক্লিয়ার? তো বেসিক্যালি হয় কি যে প্রথমে আমাদের এই জনসমষ্টিটাকেই আগে টানে, কারণ মানুষ না থাকলে সেখানে ভূখণ্ড দিয়ে দরকার নাই, আর মানুষ না থাকলে সরকার কীভাবে আসবে, এবং মানুষ না থাকলে সার্বভৌমত্বের কোনো দরকার নেই। সুতরাং জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এই চারটা উপাদান যদি থাকে একটা রাষ্ট্র সেখানে কায়েম করা কোনো ঘটনায় নয়। ওকে, এরপরে সেখানে আসি আমাদের বাংলাদেশ হিসেবে। যে বাংলাদেশ, আমরা সার্বভৌমের কথা বলছি বা সার্বভৌমত্বের কথা বলছি, বাংলাদেশ সেখানে 1971 সালে, কত সালে? 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে একটা স্বাধীনতা পাইছে। আর এই স্বাধীনতাটাই সার্বভৌমত্বের অংশীদারি হয়েছে। এবং তারপর থেকে 1971 সাল থেকে আজ অবধি বাংলাদেশে
নির্দিষ্ট সরকার থাকে, প্রত্যেক 5 বছর পর পর নির্বাচন হয় এখানে, এবং বিভিন্নভাবে সরকার এখানে পরিচালিত হয়েছে। সেটা কিছু কিছু সময় দেখা যায় নির্বাচিত সরকার, আবার কিছু কিছু সময় বর্তমানে চলে আমাদের ইন্টারিম সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক এরকমের সরকার, তারা যেই সরকারে যখন আসছে তারা তাদের সার্বভৌমত্বের ক্ষমতা বলে রাষ্ট্র পরিচালনা করছে, সেখানে কোনো হস্তক্ষেপ করার কিছুই নাই আসলে। জনগোষ্ঠী আসলে 2022 সালে যখন জনশুমারি করা হয়, 2022 সালে কত 2022 সালে মানে 21 সালে করা হয়, মেবি 21 সালে, কিন্তু প্রকাশিত হয় 2022 সালে। তখন 7 দিন ব্যাপী আমরা 7 দিন ব্যাপী সারা বাংলাদেশে কতগুলো খানা আছে, কত এক একটা খানা আবার আলাদা, প্রত্যেকটা ঘরই এক একটা খানা, মানে একসাথে এক ঘরে কতজনে খাবার খায় সেইটা একটা খানা হিসেবে বিবেচিত হয়েছিল। এবং এরকমের প্রত্যেকটা খানা, প্রত্যেকটা বাসা, এমনকি প্রত্যেকটা বাসায় কতজন লোক, সেই সকল বিষয়গুলো আমরা 36টা অপশন ছিল সেখানে, আমার যতটুকু মনে পড়ে সেটা পূরণ করা লাগছে। এবং সে বাংলাদেশি কিনা, সে ধর্মান্তরিত কিনা, সে ট্রান্সজেন্ডার কিনা, এরকমের বিষয়গুলো আর কি সেখানে ছিল। এবং সেই বিষয়গুলোকে আমরা 2021 সালে করছি, এবং সেই রিপোর্ট 2022 সালে আসছে। সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় 17 কোটির মতো লোক, 16 কোটি 98 লক্ষ সামথিং আর কি লোকজন ছিল, 16 কোটি 98 লক্ষ 28,911 জন এরকম লোক ছিল আর কি। এটা হচ্ছে আমাদের গণনার মধ্যে বা গণনার আওতার মধ্যে, কিন্তু এর বাইরেও তো অনেক লোকজন আছে, এই গণনার বাইরেও কি আছে, অনেক লোকজন আছে, থাকতে পারে, ঠিক আছে। যাই হোক, বাংলাদেশ একটা জনবহুল কান্ট্রি, একটা জনবহুল দেশ। বাংলাদেশের থেকে প্রায় 6 গুণ বড় সৌদি আরব, কিন্তু লোকজন সেখানে মাত্র 3 কোটি। বুঝতে পারছো? বাংলাদেশের আবহাওয়া এমন একটা আবহাওয়া যে এখানে আসলে মানুষজন, বাংলাদেশ না, এই দক্ষিণ এশিয়ার এই চ্যাপ্টারে, অর্থাৎ ভারত, চীন, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে এপাশে নেপাল, ভুটান, তারপরে এদিকে শ্রীলঙ্কা, এপাশে দক্ষিণ পূর্ব এশিয়া যেই সব দেশগুলো আছে, দক্ষিণ এশিয়া, এসব দেশগুলোয় মোটামুটি মানুষের বিচরণও বেশি, এবং অনেক মানুষ এখানে ভালো থাকে বিদায় আর কি, মানুষজন এখানে অনেক বেশি। সেটা যেমন জনবহুল দেশ হিসেবে 1 নম্বরে কাদের অবস্থান জানো তোমরা? জনবহুল হিসেবে 1 নম্বর হচ্ছে ভারত বর্তমানে, 2 নম্বরে চীন, ঠিক আছে। এই 2টা দেশই কিন্তু আমাদের এই অঞ্চল। এবং মুসলমান কান্ট্রির মধ্যে, মুসলিমদের মধ্যে সবচেয়ে মানে যে 100% মুসলিম ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, তৃতীয় এরকম। তো দেখা যায় এই অঞ্চলেই, এই দিকেই মানুষজনের সংখ্যা বেশি অন্য সব জায়গা থেকে, ইউরোপ, আফ্রিকা, ওইসব অঞ্চলের থেকে। আচ্ছা, এইটার বড় কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলের আবহাওয়া। আচ্ছা, যাই হোক, তাহলে জনগোষ্ঠী তো পাইলাম আমাদের বাংলাদেশে 16 কোটি, 2022 সালের তথ্য মতে 16 কোটি 98 লক্ষ 28,911 জন লোক আছে। এরপরে ভূখণ্ড, আমরা প্রায় সময় বলি রূপসা থেকে পাথুরিয়া আর টেকনাফ থেকে তেঁতুলিয়া, নাকি? এই অঞ্চলের মধ্যে আমাদের আসলে ভূখণ্ডটা, আমাদের টোটাল বাংলাদেশের অনেক জায়গা, অর্থাৎ খুব ছোট্ট একটা জায়গা দিয়ে মায়ানমারের সাথে আমাদের সংযোগ। এছাড়া বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জায়গায় ভারতের সাথে আমাদের করা। আগরতলা ষড়যন্ত্র মামলার পরে ত্রিপুরার যেই আগরতলাটা, সেটা আসলে আমাদের কাছ থেকে চলে যায়, এবং এপাশে পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ, সেটাও আমাদের কাছ থেকে ভারতের হয়ে যায়। যখন আমাদের তাদের সাথে আমাদের সাথে খুলনার বর্ডার, ওই জায়গাটা খুলনাটা আমরা পাই, এবং তারা ওই মুর্শিদাবাদের জায়গাটা।
তো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এদের জীবনযাত্রার মান এবং তাদের সাথে আমাদের সাথে যে সম্পর্কের মান কিছুটা অ্যাডজাস্ট করে। তাদের সাথে আমাদের সাথে ভাষাগত দিক থেকে অনেক মিল আছে, তাদের সাথে আমাদের সাথে পোশাক আশাকের একটা মিল আছে। হ্যাঁ, এখানে আছে যে উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিস্তৃত। অসংখ্য নদ নদী, হাওর, বিল, পাহাড়, পর্বত, বনভূমি ও বিস্তৃত সমভূমি নিয়ে এই ভূখণ্ড গঠিত। এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। কিন্তু আমরা ওই যে ছিটমহল জয়ের পরে আমাদের 1,48,47,611 এরকমের আসে, কিন্তু সেটা না, এটাই হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এটা মনে রাখবা তোমরা। সরকার, এই যেই কথা আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি একটি গণতান্ত্রিক সরকার। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়। সরকারের সকল নিয়মকানুন ও আদেশ নিষেধ জনগণ মেনে চলে। আরেকটা হচ্ছে সার্বভৌমত্ব। বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। এ ক্ষমতা বলে রাষ্ট্র দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশ শাসন করে। এ কারণেই অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। মোটামুটি এই আলোচনা থেকে আসলে বাংলাদেশের যে বিশাল জনসংখ্যা, সুনির্দিষ্ট ভূখণ্ড, গণতান্ত্রিক সরকার ও সার্বভৌমত্ব ক্ষমতার সংক্ষেপ আলোচনা এবং মোটামুটি সংক্ষিপ্ত আকারে শিখছি সেটা।